তদন্ত কমিটি করেছেন, সেই কমিটির প্রধান হচ্ছে স্বরাষ্ট্র সচিব। জীবনে কোনোদিন এই যে বাংলাদেশের 54 বছর, পাকিস্তানের আরো 25 বছর ধরেন, গত 75 বছরে 1948 সালের পর থেকে যদি হিসাব করি, কখনই কোনো এরকম তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব হন নাই। উচ্চকক্ষ যেখানে চালু করা হয়েছে সেখানে কি করা হয়, বিভিন্ন পেশাজীবী থেকে আনা হয়। যেমন ব্রিগেডিয়ার সাহেব হয়তো কোনো রাজনীতি করবেন না, উনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আমাদের উনারকে দরকার হতে পারে, একজন সিভিল সার্ভেন্টকে দরকার হতে পারে, একজন আইনবিদকে দরকার হতে পারে, একজন সাংবাদিককে দরকার হতে পারে, খেলোয়াড়কে দরকার হতে পারে। আমাদের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি উন্নয়ন করার দায় কার? দায় তো বর্তমান সরকারের, যিনি সরকার চালাচ্ছেন, যারা সরকারে আছেন, তারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করবেন। গোপালগঞ্জে কি হতে পারতো? সাজেশন ভালো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বিভাগ, তারা খবর দিতে পারতো। 144 দ্বারা বিকালে জারি না করে তারা সকালেই আগের দিন জারি করে দিতে পারতেন। আগের দিন জারি করলেন না কেন? জারি করলেন না এই জন্য যে আমাদের যে প্রশাসন আছে, পুলিশ আছে, তারা তো কি সিদ্ধান্ত নিবে, তারা স্থানীয় পর্যায়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা তাদের নাই, বা তাদেরকে নিতে দেওয়া হয় না। সমস্ত সিদ্ধান্ত আপনি সেন্ট্রাল থেকে যাবেন। তো আগের দিনে 144 জারি করলে কি বলতেন আপনি? তখন এনসিপি বলতো যে আমাদেরকে সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়া হলো না, ওই হাসিনার দোসর, ওখানে ফ্যাসিবাদের দোসরেরা আছে, এই জন্য গোপালগঞ্জে যেতে দেওয়া হলো না। তারপর আপনি গেলেন, তো আপনি যখন আলোচনা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তো এই বিশাল বাহিনী, তারা তো গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর যে সমাধি স্থল আছে, এইটা ওটা নিয়ে ভাঙ্গাচুরের কথাবার্তা বলা হয়েছে, এবং আমাদের বলা হচ্ছে যে আমরা এই ধরনের আচরণ আর করতে দিব না, আমরা কোনো মব হতে দিব না। 32 নম্বর ভেঙে দেওয়ার পরেও প্রধান উপদেষ্টা কি বলেছিলেন নিশ্চয়ই আমাদের মনে আছে। তো আপনি তাহলে তো আপনার আর্মি পুলিশকে ডিপোর্ট করেন সমাধি স্থলের আশেপাশে। আপনি কি ডিপোর্ট করতে দেখেছেন? দেখিনি আমরা। তো আপনি ডিপোর্ট করেন এবং জনগণকে বা ওখানকার যে মানুষ যারা ফ্যাসিবাদের শক্তিকে এখনো সমর্থন করে, সাধারণ মানুষ আছে, তারপরে ফ্যাসিবাদের দোসর থাকতে পারে, মাফিয়ারা থাকতে পারে, তাদেরকে আপনি যখন ওই সমাধি স্থলটা সিকিউর করবেন, আমি তো নিরাপত্তা বিশেষজ্ঞ না, আমার ওই বিষয়ে জ্ঞান নাই, বাট আমি এটা মনে করি যখন আপনি সিকিউর করবেন তখন ওখানকার জনগণ বুঝবে যে না, এখানে মাজার ভাঙার জন্য কেউ আসবে না। আপনি তো এটা করেন নাই। তারপরে আপনি এই জিনিসগুলা ঘটলো, এবং এখন 5 জন নিহত হয়েছে, দাবি করা হয় অসামরিক সূত্রে, অসমর্থিত সূত্রে যে আরো বেশি মানুষ নিহত হতে পারেন। তাদের তড়িঘড়ি করে আপনি কবর দেওয়া হয়েছে, এখন আবার পোস্টমর্টেম করা হবে কিনা, কি গুলি তাদের লাগছে, সমস্ত কিছু একটা তদন্ত হতে হবে। আপনি বিচার বিভাগীয় তদন্ত করেন, আপনি একটা তদন্ত কমিটি করেছেন, সেই কমিটির প্রধান হচ্ছে স্বরাষ্ট্র সচিব। জীবনে কোনোদিন এই যে বাংলাদেশের 54 বছর, পাকিস্তানের আরো 25 বছর ধরেন, গত 75 বছরে 1948 সালের পর থেকে যদি হিসাব করি, কখনই কোনো এরকম তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিব হন নাই। কারণ স্বরাষ্ট্র সচিব হতে পারেন না, বিকজ স্বরাষ্ট্র সচিব ওই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান। আপনি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেন, সেটা করেন নাই। এখন আপনি তারপরে বলবেন যে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ঠিক আছে কিনা, এই অবস্থায় কি নির্বাচন হতে পারে কিনা। তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, যেটা হাবিবুর রহমান সাহেবও করছিলেন, যে আমরা কি ইচ্ছা করে এরকম মবতন্ত্র একটা চালু রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম অবনতি দেখিয়ে আমরা নির্বাচন থেকে ডিলেট করতে চাই কিনা। কারণ আমাদের তো ঘোষণা আছে প্রধান উপদেষ্টার, কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর একটু বেশি সংস্কার হলে জুনে। তার মধ্যে লন্ডন বৈঠকের পরে কথা হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, আবার এপ্রিলও হতে পারে। সবকিছু কিন্তু যদি, কিন্তু এটা হলে সেটা হবে, সেটা হলে এটা হবে, সংস্কার এত দূর হলে হবে। তা আমরা যদি ফিরে যাই প্রধান উপদেষ্টার কথায়, অল্প কিছু সংস্কার, আমি যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকের রেজাল্ট দেখি, তখন 164টা আইটেমের মধ্যে 90টা আইটেমে পুরোপুরি একমত, এবং কিছু কিছু নীতি নির্ধারক বিষয় অনেক একমত হওয়া হয়েছে। মানে 100-র বেশি জিনিসে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। এটা কি অল্প কিছু সংস্কারের মধ্যে পড়ে না? পড়ে তো। আপনি এখন প্রত্যেকদিন নতুন নতুন সংস্কারের প্রস্তাব আসবে, প্রত্যেকদিন এক একটা করে পিআর এখনই চালু করতে হবে। এই পিআর এর কথা তো আগে কখনো ছিল না, এখানে নাই। আপনি উচ্চকক্ষ চালু করবেন, উচ্চকক্ষে পিআর করতে হবে, এটা আপনি উচ্চকক্ষ আগে চালু করেন না। একটা সংবিধান আপনি নির্বাচন করেন, পার্লামেন্ট বসুক, পার্লামেন্ট আগে উচ্চকক্ষ করুক, তারপর পার্লামেন্টে আলোচনা করেন কিভাবে উচ্চকক্ষে প্রতিনিধি আনবেন। আপনি সবই যদি পিআরে আনেন, তাহলে উচ্চকক্ষের তো প্রয়োজন নাই, ওইটা তো তাহলে নিম্নকক্ষে করা উচিত। কেন পিআর সিস্টেম যেসব দেশে চালু করা হয়েছে, পিআর না, উচ্চকক্ষ যেখানে চালু করা হয়েছে সেখানে কি করা হয়, বিভিন্ন পেশাজীবী থেকে আনা হয়। যেমন ব্রিগেডিয়ার সাহেব হয়তো কোনো রাজনীতি করবেন না, উনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আমাদের উনারকে দরকার হতে পারে, একজন সিভিল সার্ভেন্টকে দরকার হতে পারে, একজন আইনবিদকে দরকার হতে পারে, একজন সাংবাদিককে দরকার হতে পারে, খেলোয়াড়কে দরকার হতে পারে।
একজন সংস্কৃতি জগতের লোককে দরকার হতে পারে। তো আপনি ওই উচ্চকক্ষে সাধারণত পেশাজীবী মানুষদের আনেন, সেখানে আপনি পিয়ার নিয়ে আলোচনা করেন, 30% প্রথমে পিয়ার চালু করেন বা 50% চালু করেন, এটা আলোচনা হতে পারে। কিন্তু আপনি যদি এরকম শর্ত দিয়ে দেন, না পিয়ার না হলে আমরা কোনো নির্বাচনে যাব না, এইগুলো মানে কি? এগুলো মানে হচ্ছে যে নির্বাচনটাই হচ্ছে এখন প্রধান কাজ তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার তো অন্তর্বর্তী, এটা চিরজীবনের সরকার না, 5 বছরের সরকার না। এদের প্রধান কাজ হলো নির্বাচন করা এবং একটা ভালো সুষ্ঠু নির্বাচন করা। সেই নির্বাচনের জন্য যা প্রয়োজনীয় কাজ সেটা করতে হবে আপনাকে, সেটা করেন। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন, কঠোর হন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে। যে হাবিব সাহেব বললেন তাদের প্রায় 9,500 লোকে নাকি শোকজ হয়েছে, এর মধ্যে 3,500-4,000 লোকে তারা অলরেডি বহিষ্কার করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এদেরকে গ্রেপ্তার করেন, বিচার করেন। ওই আমি তো কাউকে গ্রেপ্তার হতে দেখি না। এই গ্রেপ্তারের দায়িত্ব কি লন্ডনে বসে থাকা তারেক জিয়ার, নাকি এই গ্রেপ্তারের দায়িত্ব হামিদ সাহেবের? এই গ্রেপ্তার করার দায়িত্ব তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার। এই গ্রেপ্তার করার দায়িত্ব তো আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে তাদের। গ্রেপ্তার করে তাদেরকে পাঠালে যদি তখন বিএনপি কথা বলতো, তখন আমি বিএনপি কে কালার করতে পারতাম। বাইরে আপনারা মুখে এক কথা বলেন, মনে আরেক কথা। আপনারা তো বিশ্বাস করেন না এইসবে। কিন্তু আমরা এমন এমন কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে মনে হতে পারে একজন নাগরিকের এবং অনেক দলের মনে হতে পারে যে আসলে নির্বাচনটাকে ডিলে করে আরো বহুদিন এই সরকারটা যাতে থাকে সেরকম একটা পথে আমরা হাঁটছি। এবং সরকারের মধ্য থেকেও মাঝে মাঝে এইসব কথা আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 5 বছর থাকতে চায়। ঈদের জামাতে স্লোগান হয়েছে ইউনূস সাহেবকে তারা 5 বছর দেখতে চায়। উনি এবং এটা ওখানে তো আমাদের যে কেউ কিছু বলতে পারে, উনি আবার ইন্টারভিউতে বিবিসির সাথে এবং আল জাজিরার সাথে ইন্টারভিউতে এটা বলতেন জনগণ তো 5 বছর দেখতে চায় এই সরকারকে, আমরা তো কোনো সমস্যা দেখি না। উনার প্রেস উপদেষ্টা এই ধরনের কথা বলছে। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন, যেটা প্রধান কাজ, ফ্যাসিবাদের এগেনস্টে আপনার জিনিসটা কি? আপনার ফ্যাসিবাদ ছিল, গণতন্ত্র ছিল না। 14, 18, 24 কোনো নির্বাচন হয়নি, একতরফা হয়েছে, রাতে ভোট হয়েছে, আমি তুমি ডামির নির্বাচন হয়েছে। আমরা সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পর থেকে, সংবিধান সংশোধনের পর থেকে এই আন্দোলনের মূল লক্ষ্য তো হচ্ছে একটা ভালো নির্বাচন করা। সেই ভালো নির্বাচনের দিকে আমরা যাব, নাকি আমরা এখন যা যা করছি, এই যে পরিস্থিতি ঘোলাটে করে রাখছি, মবতন্ত্র চালু করে দিচ্ছি দেশে, মবের মূল্য হয়ে গেছে। আর মুখে মুখে বলি আমরা কোনো মবে বিশ্বাস করি না, মব আর করতে দেওয়া হবে না, কিন্তু প্রতিদিন মব হয়, প্রতিদিন মবের ভয়ে মানুষকে থাকতে হয়। এই অবস্থা থেকে তো উত্তরণ ঘটাতে হবে, এবং এই উত্তরণ ঘটানোর দায়িত্ব, কর্তব্য এটা অন্তর্বর্তীকালীন সরকারের। এখানে অন্যদের অবশ্যই নাগরিক হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব আছে সেটা পালন করব, রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু মূল দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেই জায়গাটা নিয়ে আলোচনা হওয়া দরকার এবং সেটা পরিষ্কার হওয়া দরকার।